কতটুকু শিক্ষা পায় আমি জানি না, গড নোজ, কিন্তু তখন আমাদের ছিল। তো তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আজকে না হলে আমি এখানে পৌঁছাতাম না। আমার স্ক্রিপ্ট পর্যন্ত তারা দেখে দিয়েছে, এডিট করে দিয়েছে, শিখিয়েছে। আর বাড়ির অ্যাটমসফিয়ার তো ছিল। আমার বাবা পর্যন্ত আমার পরিচালনায় অভিনয় করতেন। আজ এসেছি আপনাদের সাথে পরিচয় করাবো একজন স্বনামধন্য ব্যক্তিত্বের সাথে। আসুন আমরা পরিচয় করি। তার আগে নামটা জানিয়ে দিই, শ্রী গৌরীনাথ ব্যানার্জি মহাশয়, যাকে আপনারা সিরিয়াল এবং নাটকে, বিশেষ করে যমুনা ঢাকিতে আপনারা দেখেছেন। আসুন পরিচয় করি। নমস্কার। পাপি একটু আগেই বলেছেন আমার পরিচয়। আমারই নাম গৌরীনাথ ব্যানার্জি বা গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, যাই বলুন না কেন। আমি ছেলেবেলা থেকেই খুব নাটক, গান, বাজনা এগুলো পছন্দ করি। তো ন্যাচারালি বলতে পারো আমার ভেতরে ইনবর্ন একটা আর্টিস্ট তৈরি হয়েছে ছেলেবেলা থেকে। সেটা কতটা ভালো কতটা খারাপ সেটা মানুষ, দর্শক আমার হিসেব করে, সেখানটা আমি বলছি না। ত্রুটি তো প্রত্যেক মানুষেরই আছে, আজও আমার আছে। কিন্তু 50 বছর হয়ে গেল আমার এই থিয়েটারের দল। 1974-এ আমি তৈরি করেছিলাম, আজও চালিয়ে যাচ্ছি ডামাডোলের মধ্যে দিয়ে, অনেক কষ্ট করে। আই এম সো প্যাশনেট যে আমি যখন স্ক্রিপ্ট করি আমি ভাবি আমার গ্রুপের ছেলে মেয়ে কারা আছে তাদের কথা ভেবে আমি নাটক দেখি, তাদের সঙ্গে আমার কোন চরিত্র ম্যাচ করবে আমি সেটা দেখে দেখে তবে না। এটা সত্যজিৎ রায় সিনেমা ক্ষেত্রে সেটা না, সেটা বলছি, মানে এটা শোনা না। ঘটনাটা হলো কি, যে গ্রুপে আমার যে যে ছেলে মেয়েগুলো আছেন তাদের কথা ভেবে আমি কেন লিখি, যে আমাকে ভাবতে হবে কিন্তু তার পরিসীমা কতটা, সেইভাবে চরিত্রকে যদি আমি অ্যানালিসিস করতে পারি। একটা চরিত্রকে আমি দুর্ধর্ষ লিখলাম, অথচ কেউ সেটা টানতে পারছে না, বাইরের ভাড়া করা লোক দিয়ে কাজ করাতে হচ্ছে, সেটাই আমার কোনো ক্রেডিট নেই। বিং এ ডিরেক্টর আমি মনে করি আমার কোনো ক্রেডিট নেই, সেটা সে তার ক্যারিশমায় সে করছে কাজটা, কিন্তু আমি এখানে তা করি না। আমি বহু নতুন নতুন ছেলে মেয়ে তাদের নিয়ে এসে কিন্তু হাতে করে কাজটা শেখাই। এই 50 বছর ধরে এই কাজটাই আমি করে যাচ্ছি। এটা আমার ভালোবাসা। আই এম সো প্যাশনেট অ্যাবাউট ইউর থিয়েটার, স্টেজ থিয়েটার। হ্যাঁ, এখন বাঁচতে গেলে মানুষের তো কিছু একটা প্রফেশন খুঁজতেই হয়। তো বলা যেতে পারে 74 থেকে আমি থিয়েটারটা করছি, বা তার আগেও আমি দল গড়ার আগেও করতাম। বাচ্চাবেলা থেকে আমি নাটক লিখছি, তখন ক্লাস 9-এ পড়ি। সেই সময় থেকে আমার উৎসাহ উদ্দীপনা তৈরি হয় ভেতরে। আমার বাড়ির অ্যাটমসফিয়ারটাই ছিল থিয়েটার। আমার বাবা কাকা সবাই অভিনয় করতেন, আমার মধ্যে হয়তো সেটা ইনহেরিটেড করেছে, আমি করে আসছি। আর এখন আমি ছাড়তে পারবো না, ছাড়ার তো প্রশ্ন নেই। আমাকে যদি কেউ বলে যে না আপনি অন্য দিকে চলুন, এটা করতে হবে না, আমার
মনে হয় আমার স্ট্রোক হয়ে যাবে। না না, এখন তো আর প্রশ্ন নেই, এখন আপনাকে কেউ ছাড়বে না। আপনার এখানেই কি ছোটবেলা থেকে, মানে এই কলকাতাতেই ছোটবেলা থেকে? চেতলায় জন্মেছি, তারপর আমার ছেলেবেলাটা কেটেছে লেক প্লেস, বালিগঞ্জ। সেখান থেকে স্কুলিংটা আমি ওখানে আগে তোমার জগবন্ধু স্কুলে পড়তাম। সেখান থেকে আমি চলে আসি গড়িয়ায়, আমাদের বাড়ি টাড়ি করে জমি কেনা ছিল। সেখানে চলে আসার পর তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, এখানে ভর্তি হই। কিন্তু এখানেও আমার শিক্ষক মহাশয়রা ভীষণ সহৃদয় ছিল। এখন কিন্তু স্কুলে টিচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে সে আন্তরিকতা নেই, একদম নেই। কতটুকু শিক্ষা পায় আমি জানি না, গড নোস, কিন্তু তখন আমাদের ছিল। তো তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আজকে না হলে আমি এখানে পৌঁছাতাম না। আমার স্ক্রিপ্ট পর্যন্ত তারা দেখে দিয়েছে, এডিট করে দিয়েছে, শিখিয়েছে। আর বাড়ির অ্যাটমসফিয়ার তো ছিল। আমার বাবা পর্যন্ত আমার পরিচালনায় অভিনয় করতেন। খুব ভালো কথা, মানে এটা একটা শোনার কথা। মানে আমি খুব কি বলবো, গ্রেটফুল টু ইউ, কারণ আপনি আমাকে সুযোগ দিয়েছেন যে আপনার এই ইন্টারভিউটা আমি নেব সেটার জন্য। কারণ আপনিও আমাকে দেখেননি, আমিও আপনাকে কখনো দেখিনি। তো শুধুমাত্র মানে মোবাইল, থ্রু মোবাইল, খালি মোবাইল শুধু খারাপ কিছু হয় না, ভালো কাজও হয়। এটা একটা ভালো জিনিস হলো। আমারও কিছু শেখার আছে, আরও আমিও তো সব জানতাম নই। তো আপনি 50 বছর করছেন, মানে ওটা আমার জন্মসালের আগে থেকে। তো সেটার জন্য মানে অবশ্যই আমিও চাই আরও কিছু শিখতে। তো আপনার এইভাবে এই নাটকের প্রতি ভালোবাসা রেখে পড়াশোনা, তারপরে কলেজ, সেখান থেকে আপনার কি মনে হয়নি যে আপনি অন্য কিছু করতে পারতেন? মানে নাটকে না এসে অন্য কিছু, এখনকার কথা না, সেটা অনেক আগের কথা। এখন যেমন আপনি ভাবতেই পারেন না বললেন, তো সেই টাইমে কি আপনার মনে হয়েছিল যে আমি অন্য কিছু করতে পারি পড়াশোনা করে, আমি শুধু নাটক না নিয়ে থাকি? পাপিয়া, বললাম না, আমার ছেলেবেলা থেকে এটা একবারে ভেতরে মিশে গেছে, আমার ভেতরে মিশে গিয়েছিল। আমার মনে পড়ে বাবাকে খুব ভয় পেতাম। মা আমার বন্ধু ছিল, আর আমাদের খুব বড় ফ্যামিলি ছিল, কাকা, জ্যাঠা, ঠাকুমা, বিশাল বাড়ি। তো যাই হোক, বাবাকে এতটাই ভয় পেতাম। এদিকে বাবা কিন্তু আমাকে নাটকে উৎসাহ দিতেন। বাবা আমার নাটক নিয়ে গিয়ে অফিসের লোককে পড়ে শোনাতেন। বাবা পিএনটিতে চাকরি করতেন। হয়তো বাবা খুব ইন্সপায়ার্ড হতো তাদের আলোচনা শুনে আমার সম্পর্কে। আমাকে নিয়ে যেত অফিস প্রোগ্রামে রিসাইটেশন করানোর জন্য। আমি সেখান থেকে অনেক সময় পুরস্কার পেয়েছি। আমার যখন মাত্র 11 বছর বয়স, বাবার অফিসের নাটক কঙ্কাবতীর ঘাট, সেখানে একটি বাচ্চার পাঠ ছিল, নায়কের ছেলে, আমাকে দিয়ে করিয়েছিলেন। সেই যে আমি করতে শুরু করলাম, আমার মধ্যে সেটা তৈরি হয়ে গেল। আমি পড়াশোনা করেছি সব ঠিক। বাবা বলতেন ইউনিভার্সিটির পয়সা আমি একবার দেবো, দুবার দেবো না। কিন্তু আমি দিনের বেলায় কলেজ করেছি, সন্ধ্যেবেলায় ডে আফটার ডে রিহার্সাল করেছি। কলকাতায় রিহার্সাল করতাম, তখন বাড়িতে ফিরে এসে রাত জেগে আমি পড়াশোনা করেছি। তখন কিন্তু কোরিয়ায় ইলেকট্রিক লাইটও নেই, তখন ওই হারিকেন, ল্যাম্প, এসব আলোয় মশারির পাশে একটা কি বলবো, একটা কিছু পাত্রের ওপর ওইটাকে রাখতাম, সেই আলোটা এসে পড়তো। তখন ভীষণ মশা ছিল, তার মধ্যে পড়াশোনা করতাম। কিন্তু আটকায়নি আমার ঠাকুরের আশীর্বাদে বা বাবা মায়ের আশীর্বাদে বেরিয়ে গেছি। তারপর চাকরি পেলাম। চাকরি করতে করতে আমার বিয়ে থা, সংসার করা, নাটকটা ছাড়ি। সন্ধে হলে কিন্তু নাটকের রিহার্সালের জন্য পালাতাম। এবার 96 তখন সিরিয়াল থেকে আমার অফার আসে। তখন এত বেশি কাজ এসে যায় যে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ধরো চাকরি করতাম 73 থেকে 96 গিয়ে আমি চাকরি ছাড়ি, কারণ আমি আর সময় দিতে পারছিলাম না, সেলসে ছিলাম। তো
তো এবার এটা নিয়ে পড়লাম। এটা নিয়ে পড়লেই শুধু অভিনয় করলে হবে না, কারোর স্ক্রিপ্ট লিখে দিয়েছি, কারোর ডিরেকশনে কাজ করে দিয়েছি, সেগুলো আমি প্রফেশনালি কাজ করতাম, খেটে কিছু করতাম। কিন্তু আমার গ্রুপটা আমার গ্রুপ, আমার গ্রুপের বাইরে না না না। তাহলে এই যে আপনি তো নাটকেও প্রচুর ক্যারেক্টার করেছেন, সিরিয়ালও করেছেন, এবার নিজের ক্যারেক্টারে আপনি একজন ছেলে, কারোর ছেলে, কারোর বাবা, কারোর হাজব্যান্ড, তো এই ক্যারেক্টারগুলো কিভাবে আর কি আপনি চালিয়ে গেছেন একসাথে? কারণ এগুলো তো এক একজনের কাছে এক এক রকম চালানো, মার কাছে ছেলে, বাবার কাছে ছেলে, ছেলের কাছে বাবা, তো মা সেরকম হয় একজন ওয়াইফের হাজব্যান্ড, এগুলো তো মানে কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে, তো সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করেছেন? আমি একটা কথা বলি যে আমরা যখন নাটকটা লিখি বা চিত্রনাট্য লিখি তখন কিন্তু কাহিনীটাকে ভেবে আমরা সেটাকে লিখি। সেখানে যে যে চরিত্রগুলো ডিমান্ড করে সেগুলোকে আমরা আনি। আনার পর অভিনেতাদের কাজ হলো বা ডিরেক্টরের কাজ হলো সেগুলোকে পেনিট্রেট করে লোকের সামনে তুলে ধরা, সে ক্যামেরার সামনেই হোক বা স্টেজে হোক। কিন্তু করতে গেলে আমি গৌরীনাথ, আমি কখনো হয়তো দাদুর চরিত্র করতে পারি, কখনো হয়তো বাবার চরিত্র করতে পারি, কখনো হয়তো একটা ভিলেনের চরিত্র করতে পারি, কিন্তু আমাকে বুঝতে হবে, আমি ছেলে মেয়েদেরও সেই কথা বলি, যে চরিত্রটা কোথা থেকে এসছে, তার সঙ্গে যে কথা বলছে তার স্টেটাসটা কোথায়, স্টেটাসটা কোথায়, এর শিক্ষাগত যোগ্যতা কতটা, তার শিক্ষাগত যোগ্যতা কতটা। এর যদি খুব রোগও হয় তাহলে তার জানতে হবে হয়তো ক্লাস 8-9 পর্যন্ত পড়াশোনা করেছে, কিছুই জানে না, অথচ হামবড়ায় একটা ভাব, একটু আগে ওই ছেলেটিকে আমি বোঝাচ্ছিলাম সেগুলো। তাহলে সেই চরিত্রটা কিন্তু আমাকে পেনিট্রেট যখন করতে হবে তখন কিন্তু ভাবলে চলবে না আমি ডবল এম এ করেছি কিনা ট্রিপল এম এ করেছি, সেটা নয়, সেই চরিত্রটার মতন ভাবতে হবে। সেক্ষেত্রে আমাদের দরকার কিন্তু অবজারভেশন। আমি সংসারে চলতে গেলে বাবা মা কাকা স্ত্রী ছেলে মেয়ে ছাড়া এরা সবাই কিন্তু আলাদা, ডিফারেন্সিয়েট করছে, সবার ব্যবহার, ম্যানারিজম। বাইরের রাস্তায় বেরিয়েছি, একটা পাগলার থেকে আরম্ভ করে একটা বাস কন্ডাক্টর থেকে আরম্ভ করে যে কোনো একজন টিচার, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বাচনিক দৃষ্টিভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। তোমাকে অবজার্ভ করতে হবে যদি তুমি সেটাকে নিয়ে ভাবো। তার কারণ কখন যে ওই টাইপের চরিত্র আসবে আমরা কেউ জানি না। আমি যদি দাদুর চরিত্রের মতন করেই যদি আমি নায়কের চরিত্র বলি তো সেটা হবে না, আর বিং এ ডিরেক্টর সেটা মেনেও নেবে না, কেউ মেনে নেবে না। মানে আপনার এই ক্যারেক্টারগুলো সব একসাথে করতে কোনো অসুবিধা হয় না? না, বরঞ্চ আমি খুব খুশি হই। আমাকে এক টাইপের চরিত্র না দিলে আমি খুব খুশি হই। কেন? আমার ভেতরের আর্টিস্টটাকে আমি পার করতে পারি না, না হলে মনে হয় এক পেশে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি কেউ যদি একটা নেগেটিভ ক্যারেক্টার, আমি যমুনা ঠাকুরের নেগেটিভ করেছি, একটা মানে কি বলবো সিরিও নেগেটিভ, আমাকে প্রত্যেকটা গল্পে এখন থেকে নেগেটিভ টেনে দিচ্ছে না। কিন্তু গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু অনেক সিরিয়ালে কাজ করেছে, মেয়ের বাবা, মাস্টার মশাই, হ্যাঁ, খুব গুরুদেব, খুব ভালো ভালো চরিত্রে কাজ করেছে, কিন্তু সেটা এখন মানুষ পাবে না, এখন শুধু নেগেটিভের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কি করতে বাধ্য, তার কারণ রোজগারের জায়গাটা তো সেটা আমরা করতে বাধ্য। আর আমি রোজগারটা করি আমার থিয়েটারের জন্য মেনলি, কিন্তু মানে একদম মন প্রাণ দিয়ে থিয়েটারটাই আপনার মানে কাজের জগৎ, আপনি মানে মনে প্রাণে এটা নিয়ে রয়েছেন। একদম একদম ভালো লাগলো শুনে। আপনি মানে খুব মানে সবচেয়ে বেশি সফল বা সবচেয়ে বেশি মানে একদম মানে বিফলতা, এটার সংজ্ঞাটা আপনার কাছে কেমন, মানে ডেফিনিশনটা কি? ওই চরম ব্যর্থতা, চরম সফলতা, এটা নিয়ে কি কিছু ভাবেন? এটা কি আছে? মানুষ জীবনে চলতে গেলে কিন্তু কখনো সাকসেস হবে, কখনো আনসাকসেস হবে না, প্রতিঘাত না থাকলে তো হবে না। না, আপনার মনে হয়নি যে আমি যদি কাজ করতে না নামি
তাহলে আমি যদি ব্যর্থ না হই তাহলে আমি সফল হব, কাজ করতে তো নামতেই হবে আমার। ডেফিনেটলি আঘাত না এলে কিন্তু সেই- সেইটাকে পৌঁছানো যায় না। পেরিয়ে যাওয়া যায় না। একদম। আমার যে কোনো কাজে এগোচ্ছি সেটা যদি খুব নর্মালি এগিয়ে যায় না, তাহলে কিন্তু তার ফলটা অত ভালো হয় ভালো হয় না। কিন্তু যত আঘাত পাবে সেই আঘাতকে টপকে টপকে গেলে ভেতরে অভিজ্ঞতা তৈরি হবে, একদম। পরের জেনারেশনকে সেটা বোঝাতে পারবে, নাহলে হয় না। নাহলে তো লোকে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে, ওতে আমার ক্রেডিট নেই। কিন্তু আমার ক্রেডিটটা হচ্ছে আমি পাবো না অথচ আমাকে নিতে হবে, তাহলে মানে আমার credit। থাকে টার্গেট যে লড়াই আমার করতে ওখানে হবে। যেতেই হবে। লড়াই মানুষকে করতেই হবে। তার মানে এমনি- সেই চরম ব্যর্থতা বা চরম সফলতা বলে কোনো শব্দ হয় না, যেটা উত্তম কুমারও বলেছিলেন যে আমি চরম সাফল্য কাকে বলে এখনো জানি না, কিন্তু ব্যর্থ হয়েছি, চরম ব্যর্থতা আমাকে আমার এইদিকে টেনে দিয়েছে। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, ভালোর কোনো শেষ নেই। একদম ভালো আরো ভালো আরো ভালো, চাই। বাবারও বাবা আছে। তেমনি ব্যর্থতা না থাকলে কিন্তু কখনো তোমার সেই চরম জায়গাটা পৌঁছতে পারবে না, অসম্ভব। আপনি কি কাউকে অনুকরণ করে কখনো নাটক করেছেন, না স্বকীয়তা মানে নিজে স্বকীয়তাই করেছেন যে আমি আমার মতন করবো? সে ভিলেন করুন বা অন্য কেউ একটা ক্যারেক্টার করেছেন, তারটা দেখে আপনার মনে হলো আপনি কিছু কি তার মতন করলেন, না নিজের মতো? মজার প্রশ্ন করেছে এটা। ছেলেবেলায় একটু যখন বড় হয়েছি, মানে হায়ার সেকেন্ডারি দিয়ে আর কি, সেই সময় আমি খুব মানে উৎপল দত্তের নাটক দেখতাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতাম, সৌম্য মিত্রের নাটক দেখতাম। এদের আমার গুরু মনে হতো। তো গিয়ে প্রায় শো বারবার দেখতাম, কখনো টিকিট কেটে, কখনো আবার পাশে, তার কারণ তখন তো স্টুডেন্ট লাইফ। আমি নকল করতাম, আমার নিজের বলে কিছু ছিল না, কিন্তু আমি নকল করতাম। এখনো ছেলে মেয়েদের বলি, তোরা আমাকে নকল কর। এই নকল করতে করতে তোদের ভেতরে একটা শিল্পী তৈরি হবে যে নিজে ফ্রুটফুলি কিছু করতে পারবে, নকল না করলে পারবে না। আজও তো আমি এই যে, জানি না তোমরা জানো কিনা, আমি তো স্ক্রিপ্ট করি। মহানায়ক বলে একটা নাটক আছে আমার। মহানায়কটা কিন্তু ওই আমাদের মহানায়কের জীবন নিয়ে, তার জীবন নিয়ে আমি জাস্ট কিছু কিছু জায়গা পাল্টে পাল্টে করেছি, রিপ্রেজেন্ট করছি। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ফিল্ম হাউস, তারা মহানায়কের উপর বেস করে একটা তার ইমেজকে নিয়ে একটা স্টোরি তৈরি করছে। সেখানে যাকে সিলেক্ট করেছে ওই চরিত্র করার জন্য, তার কিন্তু বাচনিক প্রক্রিয়া, তার হাঁটা চলা, তার কথা বলার স্টাইল, তার সঙ্গে কিন্তু ওনার খুব মিল আছে। তো ন্যাচারালি ওরা এটা জেনেই এসছে, এবং সেটা যখন আমাকে করতে হয়েছিল তখন কিন্তু আমি ভীষণ উত্তম ভক্তই, ভীষণভাবে। যদি আবার কখনো করি, দেখো আমার হাঁটা চলা, আমার চুলের স্টাইল, আমার কথা বলার ভঙ্গিমা, কণ্ঠস্বর, একদম আমি নকল করতাম। আমাকে একজন বলেছিল মিমিক্রি করছো। আমি আজকে এই কথাটা বলছি, প্রতিষ্ঠিত লব্ধ প্রতিষ্ঠিত এক থিয়েটারের এক অভিনেত্রী, আমি তার কাছে গিয়েছিলাম যে আমি সুচিত্রা সেনের ইমেজ নিয়ে একটা লিখছি, আপনি করবেন কি? তাতে আমাকে বলেছিল আমি মিমিক্রি করি না। আমি তাকে কিছু বলিনি। আজকে আমি বলছি যে তাহলে লেনিন হয় না, তাহলে সুভাষ বোস হয় না, তাহলে রামকৃষ্ণ নিয়ে হয় না, তাহলে বিবেকানন্দ নিয়ে হয় না। বিবেকানন্দ করতে গিয়ে আমি যদি গৌরীনাথের মতন কথা বলি, তাহলে সে বিবেকানন্দ হচ্ছে না। সেটা আমি উত্তম কুমারের জীবন নিয়ে বলতে গিয়ে যদি উত্তম কুমারের মতন অভিনয়টা না করি, তাহলে সেটা উত্তম কুমার হবে না, লোকে নেবে না আমাকে। তার মানে এটাই অ্যাকচুয়াল অভিনয়, মানে তো আমি যা নই সেটা আমার ফুটিয়ে তোলা। তার মানে আপনি উত্তম কুমারকে যখন অনুকরণ করছেন, তার মানে করতেই হবে। আপনি যদি উত্তম কুমারের রোলটা করেন, তাহলে উত্তম কুমারের মতো হাঁটাচলা, কথা বলা, সিগারেট ধরানো, ওগুলো আপনাকে রপ্ত করতে হবে, নাহলে আপনি উত্তম কুমার হচ্ছেন না।
মেনে নেবে না। প্রত্যেকেরই এই সমস্ত চরিত্রাভিনেতা বা অভিনেতা যারা আছেন, নায়ক যারা আছেন, তারা প্রত্যেকে এরকম কারোর অভিনয় করতে গেলে, যেমন রামকৃষ্ণ করেছেন গুরুদেব বন্দ্যোপাধ্যায়, আমরা ভুলতে পারি না সেগুলো, মানে সত্যিকারেরই এই যে যতদিনে এরা হাতটা তুলছেন মুদ্রায়, এই যে মুদ্রায় তোলার সময় যে কাঁপতে কাঁপতে উঠছে, এইটা পর্যন্ত তোমার ফলো করা তার মানে বলবে হ্যাঁ রামকৃষ্ণকে দেখিনি, কিন্তু রামকৃষ্ণের হিস্ট্রি, তার ছবি, তার লেখা, আজকের কথামৃত বললে তার সম্পর্কে সমস্ত একটা ইমেজ বেরিয়ে আসে, সেইটা পড়াশোনা না করলে হয় না। কিন্তু হ্যাঁ, আমি আজকে যদি সব সময় আমি মহানায়কের মতন করে কাজ করি, তাহলে কিন্তু না, আমি বলছি যখন আপনি যার হয়ে কাজ করবেন আপনাকে তাকে নকল করতে হবে। এটা মানে সমস্ত অভিনেতাদের বা অভিনেত্রীদের, আমি যদি একটা চালালির অভিনয় করি, জাস্ট আমাকে সেখানে বডি ল্যাঙ্গুয়েজে তো চালালি হতে হবে, কথা বলার ভঙ্গি হতে হবে, আমি থোড়ই না এরকম ভাবে পাকিয়া থাকবো, তো আমারও বলতে হবে। সেটাই বলছি যে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং অনুকরণ, এই দুটো একটা ক্যারেক্টার মাস্ট থাকতেই হবে। এবং তার কথা বলার স্টাইল, তার নড়াচড়া স্টাইল, এইভাবে নড়বো না, এরকমই ব্যাপার। তো এটা আপনার কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে এরকম মানে এরকম হয় না, হলে হয় না ক্যারেক্টারটা, ঠিক পারফেকশন আসে না ক্যারেক্টারটা। আর আপনি যে ক্যারেক্টারগুলো করেছেন, এরকম কি মনে হয়েছে কোনো ক্যারেক্টার যে ঠিক আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, আপনার জীবনের সাথে কিছুটা মিল আছে, মানে মিলে গেল, আপনার অভিনয় বেশি করতে হয়নি, আপনি যা সহজে হতো সেটাই বেরো? আমি যখনই কোথাও যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে অভিনয়টা করতে গেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি চরিত্রটা পেলে ভাবি আমার জীবনের সঙ্গে কোথাও মিল আছে কিনা, কথা বলা, সে চায়ের আসরে বসেই কথা বলা হোক, আর সেটা কোথাও গিয়ে নিজের লেকচার দিয়েই হোক না কেন, আমি নিজের মিলটার আগে খুঁজি। অর্থাৎ সেইভাবে যদি কোথাও একটু মিল পেয়ে যাই, আমি সেইভাবেই সেই চরিত্রটা করি, সেটা আরো ভালো হয়। মানে ওটা তো অভিনয় হচ্ছে। আমার না জানার জগৎটাকে আমি যত না জানবো, জানার জগৎটাকে তো ভালো জানবো, তার সাঁচে আমাকে ফেলতে হয়। এখন অনেক সময় বলতে পারি, আমি ধরো আমাকে একটা হুলিগানিজম, একটা গুন্ডার পার্ট দিয়েছে, আর গুন্ডামি তো আমি জানি না, অতটা হাতে হয়নি, মানে দিস ইজ নট মাই প্রফেশন, কিন্তু আমাকে তখন হয়তো ডিরেক্টরের বা স্ক্রিপ্ট রাইটারের পরামর্শ নিতেই হয়েছে। হ্যাঁ, যে আপনি জামাটা কিরকম হবে, তার চেহারা কিরকম, মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে ড্রিঙ্ক করে কিনা, মুখে সিগারেট দিলে সিগারেটটা মুখে নিয়ে কিভাবে কথা বলে, এগুলো তখন কিন্তু আমাকে